সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে একটা সুপারি দেওয়া হয়, কিন্তু এই সুপারির পরিণতি না গুলির দ্বারা হয় না তলোয়ারের দ্বারা। হামলাকারীরা গাইতি আর কোদাল ব্যবহার করেছিল। সন্দেহের তীর সব দিকেই ঘোরে, কিন্তু অবশেষে নিহতের বাড়িতে এসেই স্থির হয়। দেখব এই কেসের দ্বিতীয় তথা শেষ ভাগ, ক্রাইম পেট্রোল সতর্ক। হ্যালো, দেখো আমি তোমার সাথে এখন কথা বলতে পারবো না, আমি পরে কল করবো। ওকে, হ্যাঁ, বাই। দুটো আরো মিথ্যে কথা বললেন। প্রথমটা যে আপনি বাড়িতে একলা আছেন, আর দ্বিতীয়ত এই তৃতীয় ফোনটা কোথা থেকে এলো? আঁচল, ফোনটা ধরো। ফোনটা ধর না আঁচল, দেখ কার ফোন। হ্যালো, আমি বললাম না এখন কথা বলতে পারবো না। আইল কল ইউ ব্যাক লেটার, বাই। আঁচল, কার ফোন ছিল? স্যার, ওই ফ্রেন্ডের কল ছিল। এই ফোনটা কার? আঁচলের ফোন। কেন, কি হয়েছে? ওই সময় তো আপনি আমাদের বলেননি যে আঁচলের কাছেও একটা ফোন আছে, আর ওর নাম্বারটাও আমাদের দেননি। ওই আসলে আমি ভুলে গেছিলাম বলতে। আপনি বাড়িতে একলা ছিলেন? হ্যাঁ, আমার মেয়ে ঘুমোচ্ছিল ভেতরে, মাথায় যন্ত্রণা করছিল ওর। আর আপনার এই মেয়ে সেলফোন আলমারির ভেতরে রাখে? রেখেছিল হয়তো। দিন, এটা আপনি হাতে পাবেন না, আর ততক্ষণ পাবেন না যতক্ষণ না আমরা আমাদের প্রশ্নের উত্তর পাচ্ছি। আর আপনার স্বামীর আসল খুনি ধরা পড়ছে। আসল খুনি। শোনো, এই নাম্বারটা ডিটেল বের করো আর সব নাম্বার স্ক্যান করো। হ্যাঁ স্যার। স্যার, একটা ইন্টারন্যাশনাল নাম্বার 00331, প্যারিসের কোড এটা। গত 3 মাস ধরে এই নাম্বারে প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা কথা হতো। একটা ইন্টারন্যাশনাল নাম্বারে রোজ 2-3 ঘন্টা ধরে কথা, মানে বেশ গভীর সম্পর্ক আছে এই নাম্বারটার সাথে, বা সম্পর্কের আড়ালে কোনো গভীর চক্রান্ত। আচ্ছা, একটা কথা বলুন তো, প্যারিসে আপনাদের কোনো আত্মীয় থাকেন? স্যার, প্যারিসে আমাদের কোনো আত্মীয় থাকে না। আঁচল, তোমার কোনো বন্ধু? আঁচল, দেখো, গত 3 মাস ধরে সপ্তাহের 7 দিন, দিনে 2 ঘন্টা ধরে, কখনো আবার 3 ঘন্টা প্যারিসে তুমি কার সাথে কথা বলতে? স্যার, স্যার প্যারিস নয়, ক্যানাডা। ওর বড়দা থাকে ওখানে। আপনার দেখাও তো হয়েছে ওনার সাথে কথা হতো। এইটা দেখুন, 00331 প্যারিসের কোড নাম্বার, আর 0011 কানাডা। 00331 আর 0011 এই দুটো নম্বরে অনেক পার্থক্য আছে, ততটাই পার্থক্য যতটা সত্যি আর মিথ্যের মধ্যে। কি এগুলো? কে থাকে প্যারিসে? কার সাথে কথা বলতিস তুই? তুই বলিসনি তো আমায় কখনো। আসলে আমার এক ফ্রেন্ড রাজ, ও প্যারিসে থাকে। রাজ? রাজ প্যারিসে থাকে? তোমার এই বন্ধুর পুরো নামটা কি? স্যার, রাজবীর কাটারিয়া। আলাপ কি করে হয়? একটা সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফ্রেন্ড স্কোয়ারে আলাপ হয়েছিল আমাদের। সোশ্যাল নেটওয়ার্ক? নিশ্চয়ই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল। হ্যাঁ স্যার, 6 মাস আগে। তারপর হয়তো চ্যাটিং শুরু হয়েছে, তারপর ফোনে কথা শুরু হয়েছে। হ্যাঁ। দিনে প্রায় 2-3 ঘন্টা ধরে কথা। অনেক খরচ হয়ে যায় না ইন্টারন্যাশনাল কলে? না স্যার, সব সময় ওই কল করে। হ্যাঁ, ওর দিকেও তো অনেক খরচা হচ্ছে। আচ্ছা, তোমার এই বন্ধু করেটা কি? স্যার দেখুন স্যার, আমার মেয়ে কোনো দোষ করেনি, আর যদি ওর কোনো ছেলের সাথে বন্ধুত্ব থাকেও সেটাও নিজস্ব ব্যাপার, সেটা আমাদের পারিবারিক ব্যাপার। তার সঙ্গে আমার স্বামীর খুনের কি? দেখুন ম্যাডাম, আপনার সবচেয়ে আপন লোকের খুন হয়েছে, তদন্ত তো আমরা করবই,
আঁচল, ফ্রেন্ড স্কোয়াডে তোমার আইডি কি আর রাজের আইডি কি? আঁচল cuteforever@wmail.com আর রাজের? kulrajforyou@wmail.com। তোমার পাসওয়ার্ড? তোমার পাসওয়ার্ড কি আঁচল? I hate him. ইউ হেট রাজ? আমার পাসওয়ার্ড এটা। I hate him. ইন্টারনেটের মাধ্যমে বন্ধু এবং আত্মীয়দের সঙ্গে যোগাযোগ রাখা, নতুন বন্ধু বানানো আজ একটা সাধারণ ব্যাপার। কিন্তু সোশ্যাল নেটওয়ার্কিং কিছু ইউজারের জন্য তার চেয়েও অনেক বেশি কিছু। সোশ্যাল নেটওয়ার্কিং বিজনেস, মার্কেটিং, রোম্যান্স, প্রস্টিটিউশন, এমনকি টেরোরিজমেরও একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু 17 বছর বয়সে আঁচল বাজোয়া সোশ্যাল নেটওয়ার্কিং করছিল কি উদ্দেশ্যে? শুধুই কি বন্ধুত্ব নাকি অন্য কিছু? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ইন্টারনেটে হওয়া এই বন্ধুত্বের আঁচলের বাবা প্রেমবীর বাজোয়ার হত্যার সঙ্গে কি সম্পর্ক ছিল? আই হেট হিম। এবার রাজের সাথে করা চ্যাটে যাও। হে মাই বেবি ডল, কোথায় ছিলে এতদিন তুমি? আই মিসড ইউ গার্ল। আমার লাইফ পুরো ফিনিশড রাজ। কেন, কি হয়েছে? আমার ড্যাড ইয়ার, আই হেট হিম। উনি আমার লাইফ হরিবল করে দিয়েছেন। চিল গার্ল, সব বাবারা এরকমই হয়। নো, আমার ড্যাড একজন অ্যানিমাল। আমার মাকে আর আমাকে খুব মারেন। কেন মারে? বিকজ হি ইজ ম্যাড। আমার মোবাইল কেড়ে নিয়েছেন, আমাকে কলেজে যেতে দিচ্ছেন না। একদিন হয়তো আমাকে মেরেই ফেলবেন। ও শাট আপ। আই এম সিরিয়াস রাজ। আমি আর আমার মার রোজ কাঁদি, রোজ ভাবি যে কি করে পালাবো, কি করে রেহাই পাবো ওনার হাত থেকে। তুমি চিন্তা করো না, তুমি ফ্রি হয়ে যাবে যখন উনি ফ্রি হয়ে যাবেন সারা জীবনের জন্য। হোয়াট ডু ইউ মিন? ট্রাস্ট মি। লাভ ইউ। তোমার ফোন নাম্বার দাও বেবি ডল। 4445634988। আমরা এবার নেক্সট লেভেলে যাচ্ছি। আর ইউ রেডি বেবি ডল? এটাই শেষ চ্যাট ছিল। তারপরে নেক্সট লেভেলে গেছে না স্যার, ফোনে কথা। আমরাও নেক্সট লেভেলে যাই, ফেস টু ফেস কথা, ওয়ান অন ওয়ান। আঁচল, আমার প্রশ্নের ঠিক ঠিক উত্তর দেবে। তুমি কি তোমার বাবাকে খুন করিয়েছ? তোমার আর রাজবীর কাটারিয়ার মধ্যে যা কিছু চ্যাট হয়েছে সেই সব আমরা জানি। এবার বলো। কাঁদো, আরো কাঁদো, কাঁদো, আর জোরে। মা প্লিজ দরজা জোরে জোরে কাঁদো। কাঁদো না। আরো দরজাটা খোলো। কি হয়েছে? প্লিজ দরজাটা খোলো। কেঁদে পাড়ার লোককে জড়ো করবে তুমি? পাড়ার লোককে জড়ো করবে, আমার বদনাম করবে। আমি ওদের বলবো তুমি কেমন মেয়ে। হ্যাঁ, প্লিজ দরজাটা খোলো। মা 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 আমার চোখের আড়ালে ফুর্তি করে বেড়াবে, আর মেয়েটাকেও সেই রকম বানিয়েছে। আজ তোদের দুজনেরই মেরে চামড়া ফুটিয়ে দেবো। দেখ, 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 চল। আয়। আঁচল, তোমার বাবা তোমার মাকে এত সন্দেহ কেন করতেন? স্যার, উনি সবাইকেই সন্দেহ করতেন। আমাকে, মাকে, আত্মীয়দের, বন্ধুদের, সবাইকে। এই কারণেই কি তোমার বাবাকে তুমি এত ঘৃণা করতে যে তোমার পাসওয়ার্ডও তুমি আই হেট হিম রেখেছো? স্যার, আমার সাবজেক্ট কম্পিউটার সায়েন্স, আর আমার বাবা কম্পিউটারটাকেও অপছন্দ করতেন। তুই সাবজেক্ট চেঞ্জ করে নে। কিন্তু কেন গো? কম্পিউটার তো এখন প্রত্যেক বাড়িতেই থাকে। ইন্টারনেট ছাড়া কম্পিউটার চলবে? কি করে চলবে বাবা? আমি কিন্তু সবকিছু জানি ইন্টারনেটে কি হয়। এই বুক, সেই বুক, চ্যাটিং, সেটিং, নোংরা নোংরা কারবার। তোর মায়ের তো খুব সুবিধা হবে, সেই জন্যই তো বলছে, তাই না? বাবা প্লিজ। কম্পিউটার, ইন্টারনেট এসব শয়তান,
আর এই শয়তান আমার বাড়িতে ঢুকবে না, বলে দিলাম তোকে। আমার স্টাডি সাফার হচ্ছিল, আমাকে ফ্রেন্ডের কম্পিউটার থেকে কাজ করতে হচ্ছিল, লুকিয়ে লুকিয়ে সাইবার ক্যাফে থেকে কাজ করতে হচ্ছিল। রাজবীরের সাথে তোমার কন্ট্যাক্ট বন্ধুর কম্পিউটার থেকে হয়েছিল? না স্যার, আমার মোবাইল ফোন থেকে। তোমার বাবা কি জানতেনই না যে মোবাইলে ইন্টারনেট আছে? জানতেন স্যার, কিন্তু উনি মোবাইল ফোনকেও শয়তান বলেই ভাবতেন। কিন্তু উনি জানতেন না যে আমার কাছেও মোবাইল ফোন রয়েছে। স্পিকার অন করো, স্পিকার অন করে দেখি কে ফোন করেছে। হ্যালো আন্টি, আমি আঁচলের বন্ধু সোনালি বলছি। হ্যাঁ সোনালি বল। ফোনটা স্পিকারে আছে। আঁচল, কাল সফটওয়্যার প্রোগ্রামিং এর ইন্টার ক্লাসের জন্য কোন কোন চ্যাপ্টার প্রিপেয়ার করব? চ্যাপ্টার নাম্বার 7 আর 9 এর হাফ। ওকে, থ্যাঙ্কস, বাই। বাই। বাবা, আমারও একটা মোবাইল ফোন দরকার। এ কথা মুখেও আনবি না। কিন্তু বাবা কেন? আমি সব জানি ফোনেতে কি কি হয়, এই অ্যাপ ওই অ্যাপ। যখনই দেখবে ফোনের মধ্যে ঢুকে রয়েছে। এতে ইন্টারনেট থাকে কিনা বল, থাকে কিনা ফোনে ইন্টারনেট? শোনো, ও বলো, তুমি বলো। আঁচল এখন কলেজে যায়, তো একটা ফোন যদি থাকে তো জিজ্ঞেস তো করতে পারবো যে কোথায় পৌঁছলো, কখন ফিরবে। হ্যাঁ, তারপর বন্ধুদের সাথে গল্প করবে। পড়াশোনা সব লাটে, ফোন দেবো না আমি তোকে, বুঝেছিস? বাবা এখনো ফেরেনি? বাবার আজ আসতে দেরি হবে, তোর জন্য কেউ ওয়েট করছে। কে? কোথায়? তোর ঘরে যা। ফোন? আমার নতুন ফোন। মা, মা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা শোন, তোর বাবা এই ফোনটার সম্বন্ধে কিচ্ছু জানে না, আর যখন ও বাড়িতে থাকবে তখন এই ফোনটাকে আলমারিতে রাখবি, আর যখন কলেজ যাবি এটাকে সাথে করে নিয়ে যাস। লাভ ইউ মা, ইউ আর দ্য বেস্ট। বাবা আমার মাকে কখনো এক্সট্রা টাকা দিতেন না। মা অনেক কষ্ট করে টাকা বাঁচিয়ে বাঁচিয়ে এই মোবাইলটা কিনেছিল। আর সেই ফোন থেকে তুমি অনলাইনও হতে? হ্যাঁ স্যার, আর সেই রাতেই আমি ফ্রেন্ড স্কোয়ারে আমার অ্যাকাউন্ট খুলি। আমার সব বন্ধুরা ছিল ওখানে। অনেক ফ্রেন্ড রিকোয়েস্টও পেলাম, কিছু চেনা কিছু অচেনা। রাজবীর কাটারিয়া অচেনা ছিল? হ্যাঁ স্যার, কোনো ফ্রেন্ডের ফ্রেন্ড ছিল। ওর আমার ডিপিটা পছন্দ হয়, আর আমারও ওকে খুব ডিসেন্ট মনে হয়। আমি ওর ফ্রেন্ডশিপ রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করিনি। ও আমার সব পিকস লাইক করতো, সমস্ত পোস্ট লাইক করতো, আমিও সব পিকস লাইক করতাম। আর তারপর আমাদের চ্যাটিং শুরু হয়। তোমার ভয় লাগেনি কখনো যে তোমার বাবা যদি একবার ফোনের ব্যাপারে জানতে পারতেন, বা ফোনের মধ্যে এই অ্যাক্টিভিটির ব্যাপারে জানতে পারতেন, তাহলে কি হতো? খুব ভয় করতো স্যার, কিন্তু আমি সবসময় খেয়াল রাখতাম যাতে বাবা না জানতে পারেন যে আমার কাছে মোবাইল ফোন রয়েছে। কিন্তু একদিন ও শিট, আমার ফোন। আঁচল, ইউ আর টু হট ইয়ার। 700-র ওপর বন্ধু, 425 জন তোকে লাইক দিয়েছে। চ্যাটিং ফেটিংও করছিস না? হ্যাঁ বল, কি ব্যাপার? এদিকে আয়, বল। কোত্থেকে এসেছে ফোন? কোত্থেকে এলো ফোন? কে দিয়েছে? আসলে আমি কিনে দিয়েছি ওকে। খুব ভালো করেছো। বারণ করেছিলাম না ফোন দিতে? বারণ করেছিলাম না? হ্যাঁ, বারণ করেছিলাম কিনা ফোন দিতে? সেই রাতে বাবা আমাকে জানোয়ারের মতো মারধর করেন স্যার, আর মাকে তার চেয়েও বেশি।
বারণ করেছিলাম না তোকে ফোন দিতে? মোবাইল কেনার টাকা কোত্থেকে এলো? কোত্থেকে এলো? বল তুই কার সাথে শুয়েছিলিস? টাকার জন্য তুই এসবও করছিস? সেদিন রাতের পর থেকে বাবা আমার কলেজে যাওয়া বন্ধ করে দেন, আমার সবকিছু বন্ধ করে দেন, আর মায়েরও। বাড়ি থেকে যদি এক পাও বেরিয়েছিস না, শুধু মারবো না, মেরেই ফেলবো। তখন আমি মাকে বলি যে আমি আর বাবার সঙ্গে থাকতে পারবো না। আমরা তোর বাবাকে ছাড়তে পারবো না আঁচল, ততদিন পর্যন্ত পারবো না যতদিন ও বেঁচে। তার মানে পুরো লাইফটা এভাবেই? যতদিন ও বেঁচে থাকবে, কিংবা যতদিন না কেউ ওকে মেরে দেয়। যদি আমার সাহস থাকতো আমি নিজেই মেরে দিতাম। আমিও। ওই কটা দিন মা আর আমি দুজনে মিলে শুধুমাত্র এটা নিয়েই কথা বলি। আর তখনই আমি মাকে বলে দিই রাজের ব্যাপারে। আমি মাকে বলি যে কিভাবে আমি আমার লাইফের সমস্ত টেনশন শেয়ার করি ওর সাথে, এমনকি বাবার কথাও। আমি ওকে খুব বেশি করে মিস করছিলাম। তারপরে মা প্ল্যানিং অনুযায়ী কাজ করে। এই নে, আর শোন, কথা শেষ হলেই সঙ্গে সঙ্গে ফোনটা আমায় ফেরত দিয়ে দিবি। আমি যদি ঘুমিয়েও পড়ি তাহলেও আমাকে জাগিয়ে ফোনটা ফেরত দিবি, কিন্তু দিস, ঠিক আছে? তুমি সেই রাতে অনেকদিন পরে রাজের সাথে কথা বলেছিলে ফোনে? হ্যাঁ স্যার, সেই রাতের পর থেকে 3 মাস ধরে আমাদের কথা হতো। মা রোজ আমাকে ফোনটা দিত, আর তারপর ও প্যারিস থেকে আমায় ফোন করতো। প্রেম ভালোবাসার কথা ছাড়া আর কি কি কথা হতো তোমাদের? সবই বাবার ব্যাপারে কথা হতো। বাবার ব্যাপারে কি কথা হতো? বাবাকে মেরে ফেলার কথা হতো, প্রাণে মেরে ফেলার। তোমার মাও কি এই ব্যাপারে কিছু জানতেন? হাই কুলপ্রীত। হ্যালো রাজ। আমি আপনাকে আন্টি বলবো না, আঁচল আপনার পিকচার পাঠিয়েছিল। আপনাকে দেখে ওর বড় দিদি মনে হয়। অফ কোর্স ইউ ক্যান কল হার কুলপ্রীত। ওকে, কাজের কথা। আঁচল আমাকে সবকিছু বলে দিয়েছে। আমি আপনাদের দুজনকে হেল্প করব। কিন্তু রাজ, তুমি তো ওখানে প্যারিসে থাকো, আর ওখানে থেকে তুমি আমাদের হেল্প কি করে করবে? কুলপ্রীত, আমার দাদু ইন্ডিয়া থেকে এসেছিলেন, আর আমার এখানে জন্ম, এখানেই বড় হয়েছি। কিন্তু আমার গ্রাম সরগোত্রা আপনাদের ওখান থেকে খুব কাছে, আর আমি প্রত্যেক বছর ওখানে যাই। আমি ওখানে অনেকজনকে চিনি। কাজ হয়ে যাবে। আঁচল, আমাকে তোমার বাবার ছবি পাঠিয়ে দাও, আর যদি পসিবল হয় আজ রাতেই। আপনার জিজ্ঞাসাবাদ শেষ হয়ে গিয়ে থাকলে আমি কি আমার মেয়েকে বাড়ি নিয়ে যেতে পারি? এখন আপনি অনেক দিন আপনার বাড়িতে ফিরতে পারবেন না, কারণ আপনার মেয়ে আমাদের সব কিছু বলে দিয়েছে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে হওয়া এক আকস্মিক সাইবার বন্ধুত্ব এক রিয়েল লাইফ মার্ডারকে পরিণতি দিল। কুলপ্রীত বাজোয়া নিজেকে এবং তার মেয়েকে বাঁচানোর জন্য আবারও মিথ্যের জাল বোনা শুরু করে দিল, কিন্তু আঁচল ভেঙে পড়েছিল। স্যার, আমি কি জাস্ট 2 মিনিট আপনার সাথে আলাদা কথা বলতে পারি? মা ইটস এনাফ। এনারা আমার আর রাজের চ্যাট পড়ে নিয়েছেন, সব শেষ হয়ে গেছে মা। সবকিছুই শেষ হয়ে গেছে কুলপ্রীত ম্যাডাম, এখন বাঁচার কোনো রাস্তা নেই। সত্যি করে বলুন, সেই রাত্রে কি ঘটেছিল? সেই রাত্রিরে রোজকার মতো আমি আঁচলকে আমার আলমারির থেকে ফোনটা বের করে দিলাম। ওর বাবা তখন ঘুমোচ্ছিল। এই নে। মা, ভেতর থেকে ছবিগুলো তুলে নি। পাগল নাকি তুই? তোর বাবার ঘুম ভেঙে গেলে আমাদের দুজনকেই মেরে ফেলবে। তুই এক কাজ কর, তুই বাইরের জানলা দিয়ে ছবি তুলে নে, আমি ভেতর দিয়ে জানলা খুলে দিচ্ছি।
এতটাই ঘেন্না করতেন আপনি আপনার স্বামীকে? আর তুমি তোমার বাবাকে? আপনার জেলে এরকম কোন কয়েদি রয়েছে যে জেলকে ঘেন্না করে না? আঁচলের বাবা আমাদের জন্য শুধু জেলই নয়, ফাঁসির দড়ির মতো ছিল। রোজ রোজ একই ঝামেলায় দম বন্ধ হয়ে গেছিল আমাদের। আমরা যা করেছি এই সবের থেকে মুক্তি পাওয়ার জন্য করেছি। কি লাভ হলো? এখন আসল জেলখানার ভেতরে যাবেন আর বাকি জীবনটা পস্তাবেন। রাজবীর কাটারিয়ার গ্রামের কি জানি নাম বলেছিলেন? সারকোত্রা। প্রেমবীর বাজওয়ার হত্যা সোশ্যাল নেটওয়ার্কিং এ সাহায্য করা হয়েছিল, তাই পুলিশও ঘাতকদের ধরার জন্য সোশ্যাল নেটওয়ার্কিং এরই সাহায্য নিয়েছিল। পুলিশের একটা টিম রাজবীর কাটারিয়ার অ্যাকাউন্ট হ্যাক করতে লেগে পড়ে। তাদের সন্দেহ ছিল যে সেই অ্যাকাউন্ট থেকে যে সুপারি নিয়েছিল তাকে ছবি এবং বাকি ডিটেল দেওয়া হয়েছিল। আর দ্বিতীয় টিম যায় রাজবীর কাটারিয়ার পূর্বপুরুষের গ্রামে, যেখানে রাজবীর প্রতি বছর প্যারিস থেকে আসতো। বিঙ্গো, হ্যাক হয়ে গেছে। এই পুরো অ্যাকাউন্ট এখন আপনার স্যার। আপনি এখন যা খুশি তাই করতে পারেন এই রাজের অ্যাকাউন্ট নিয়ে। আগে বলছিলাম এই গ্রামে এক কাটারিয়া পরিবার আছে, তাদের ব্যাপারে কিছু জানার ছিল। ওদের পরিবার এখানে ছিল, সবাই এখানে ওখানে চলে গেছে। কেউ কানাডা, কেউ দিল্লি, কেউ প্যারিস। ওদের বাড়িটা বন্ধই পড়ে থাকে, শুধু বছরে একবারই খোলে। যখন রাজবীর এখানে আসে প্যারিস থেকে? ঠিক বলেছেন, গত 4 বছর ধরে আসছে। সারকোত্রা, হ্যাঁ স্যার, আনন্দ পরিহার নামের একটা ছেলে আছে ওর ফ্রেন্ড লিস্টে। একে চেনেন? আচ্ছা, এবার বুঝতে পেরেছি আপনারা কেন এখানে এসেছেন। সমাজের কলঙ্ক। কোথায় পাবো এখন? দাঁড়া বলছি। চলো। এখন বল, সত্যি করে বলবি প্যারিস থেকে রাজবীর কাটারিয়া তোকে প্রেমবাবুকে মারা সুপারি দিয়েছিল? আমি জানি না আপনি কি বলছেন। এ দেখ, হ্যাঁ স্যার, আমি প্রেমবীর বাজওয়াকে খুন করিয়েছি। রাজ কাটারিয়ার বন্ধু আনন্দ পরিহার তার অপরাধ স্বীকার করে নেয় এবং সেই 6 জন লোকেরও নাম বলে দেয় যারা প্রেমবীর বাজওয়াকে হত্যা করেছিল। এই 6 জন হামলাকারী খেতে কাজ করা মজুর ছিল যারা ড্রাগে আসক্ত হয়ে পড়েছিল। ছোটখাটো চুরির পর এটা তাদের প্রথম মার্ডার ছিল, যেটা তারা তাদের ক্ষেতের সরঞ্জাম কোদাল এবং গাঁইতি দিয়ে করেছিল। আনন্দ পরিহার এই কাজের জন্য এই ঘাতকদের 3000 টাকা করে দিয়েছিল। এই 6 জনই সেদিন একই ঠেক থেকে ধরা পড়ে। স্যার, এই ছেলেটা ছিল এই।
রাজবীর কাটারিয়া একজন ফ্রেঞ্চ নাগরিক। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সময় এবং পরিশ্রম দুটোই লাগবে। স্থানীয় পুলিশ ফ্রেঞ্চ পুলিশকে রেড অ্যালার্ট ইস্যু করে দিয়েছে। কুলপ্রীত বাজোয়া, আনন্দ পরিহার আর বাকি 6 অভিযুক্ত এখন বিচার বিভাগীয় হেফাজত। তাদের বিরুদ্ধে আইপিসির ধারা 302, ধারা 34, ধারা 120B এবং 67 আইটি অ্যাক্ট অনুযায়ী মামলা চলবে। নাবালিকা হওয়ার কারণে আঁচল রিমান্ড হোমে আছে। 2 মাসের মধ্যে তার 18তম জন্মদিনের পর মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে করা এক চূড়ান্ত অ্যান্টি সোশ্যাল কাজ। এই সোশ্যাল নেটওয়ার্কিং যেন এক শাখের করাত, যেখানে একদিকে এটা আজকের যুগে জীবনকে অত্যন্ত সহজ আর মজাদার করে তোলে, সেখানে অন্যদিকে ক্ষোভ, ডিপ্রেশন এবং হঠকারী আচরণের কারণও হয়ে থাকে। প্রেমবীর বাজোয়া এবং তার মেয়ে আঁচল হলো এই ইন্টারনেট ডিবেটের দুটো দিক। বাজোয়ার সোশ্যাল নেটওয়ার্কিং এর উপর সন্দেহ করা আর আঁচলের তার উপর অতিরিক্ত ভরসা করা দুটোই ক্ষতিকর প্রমাণিত হলো। সোশ্যাল নেটওয়ার্কিং আমাদের জীবনের বাস্তব হতে শুরু করেছে, কিন্তু এই বাস্তবের অবয়ব কেমন হবে সেটা রয়েছে আমাদের হাতে। ইন্টারনেট ব্যবহারের বিষয়ে সতর্ক থাকুন। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোকে নিজেদের জীবনের একটা অংশ বানান, কিন্তু জীবন নয়। এবার আজকের এই এপিসোডে আমরা আপনাদের দেখাবো আরো একটা অত্যন্ত শকিং কেস। এই অ্যাসিডটা স্ট্রং তো। স্ট্রং? কোনো পালোয়ানাকে এটাকে ফেলে দেখ না, মিনিটের মধ্যে কঙ্কাল হয়ে যাবে। ঠিক আছে, আমার এটাই চাই। এই নাও নাও নাও, এবার মিল্ক টাইম। কি ব্যাপার? চিয়ার্স। আরে ফারুক ভাই, আপনি এখানে? হ্যাঁ দাদা, ওই 2 মাস ধরে দেখছি উনি ভাড়া নিতে এলেন না। না উনি একটা ফোন করলেন, না কোনো খবর। ওর ফ্ল্যাটে তালা ঝুলছে। কাউকে জিজ্ঞেস করি, যদি কিছু বলতে পারে। সেটাই ভালো। হ্যাঁ বলুন। নমস্কার, আমরা রাঘবদার ভাড়াটে। 2 মাস ধরে ওনার কোনো খবরই পাচ্ছি না। হ্যাঁ, আমারও কিছু ঠিক মনে হচ্ছে না, কিন্তু এসবের মধ্যে আমি থাকতে চাই না। ভালো এটাই হবে যে আপনারা পুলিশে খবর দিন। পুলিশে? ঠিকই তো বলছেন, চলুন পুলিশের কাছে। সেটাই ভালো, চলুন। রাঘব দেশাই আর তার স্ত্রী রোহিণী দেশাই দুজনেই অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। তাদের এবং তাদের 16 বছরের মেয়ে নয়নার মধ্যে যদিও বয়সের ফারাক যথেষ্টই ছিল, কিন্তু তাদের মধ্যে ভালোবাসায় কোনো খামতি ছিল না। কয়েক মাস আগেও তারা একটা নিশ্চিন্ত এবং স্বস্তির জীবনযাপন করছিল, আর এখন রোহিণী এবং রাঘব দেশাই দুজনেই 2 মাস ধরে উধাও ছিল। এই কেসের ইনভেস্টিগেশন আমাদের আজকের স্বার্থপর গতিময় জীবনের এক ভয়ঙ্কর দলিল। স্যার, নকিরপুরের বুকমিরাজ অ্যাপার্টমেন্টে রাঘবদার একটা ফ্ল্যাট আছে, আর আমিও 6 বছর ধরে ভাড়ায় আছি। প্রত্যেক মাসের 1-2 তারিখের মধ্যে উনি ফ্ল্যাটের ভাড়া নিতে চলে আসতেন।
রাঘব দা, আপনার এই ব্যাপারটা আমি একদম বুঝতে পারি না। বিল্ডিং এ এমন একটা সুন্দর লিফট রয়েছে, তবু আপনি সিঁড়ি বেয়ে কেন আসেন? বীরেনবাবু ধন্যবাদ। আপনিও না লিফটে ওঠা বন্ধ করুন। সিঁড়ি দিয়ে উঠলে মানুষ মজবুত থাকে। আমার আর কতদিন, আমি তো রিটায়ার্ড পার্সন। কিন্তু আমাদের একমাত্র মেয়ে নয় না, ও তো সবে 16ই পড়লো। ওর এডুকেশন শেষ করে ওকে সেটেল করে তবে তো আমার দায়িত্ব শেষ হবে নাকি? এটা আপনি একদম ঠিক বলেছেন, কিন্তু আমি বলছিলাম যে আপনি না এসে আপনার মেয়েকে তো পাঠাতে পারেন, আর এমনিতেও তো সবকিছু ওই পাবে না। বীরেনবাবু, যা কিছু আমার সবই ওর হবে জানি, কিন্তু যতদিন আমার হাত পা চলে ততদিন ভাড়া নিতে আমি আসবো। আর একটা কথা বীরেনবাবু, দিনকাল খুব খারাপ হয়েছে। যদি কেউ আপনার কাছে আমার নাম করে ভাড়া নিতে আসে তো তাহলে আমাকে আগে ফোনটা করবেন। আমাদের মতো সিনিয়র সিটিজেন লোকদের ফায়দা নেবার লোকের অভাব নেই বীরেনবাবু। সেদিন থেকে আমি আর ওনাকে দেখিনি। পাশেই আমার একটা দোকান আছে, যেটা আমি 4 বছর আগে ওনার থেকে ভাড়া নিয়েছি। উনি আমাকে একই কথা বলেছিলেন, এই যে ভাড়া যেন অন্য কারুর হাতে না দিই, আর যদি দিতেই হয় ওনাকে যেন ফোন করে নিই। সেই জন্যেই আমি 2 মাস আগে ওনার জায়গায় ওনার মেয়ে যখন আমার দোকানে আসলো, আমার অদ্ভুত লেগেছিল। ওনার মেয়ে আমার কাছেও এসেছিল। আমি ওকে জিজ্ঞেস করেছিলাম যে বাবা এলো না কেন। বলছিলাম কি কাকা, মা বাবা জয়পুরে গিয়েছেন আমাদের এক আত্মীয়ের বিয়েতে। আচ্ছা আচ্ছা, তো তুমি গেলে না? না, আমার 10th স্ট্যান্ডার্ড তো, ক্লাসেস টেস্ট, তাই আপনি একটু তাড়াতাড়ি করবেন প্লিজ, ক্লাসে যেতে দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ নিশ্চয়ই, 1 মিনিট 1 মিনিট। হ্যাঁ, আপনি যে নম্বরে ফোন করেছেন সেটি এখন। মা, এই নাম্বারটা তো বন্ধ বলছে। হ্যাঁ, বোধহয় বিয়ে চলছে তো তাই জন্য। মা, আমাকে ভুল বোঝো না। তোমার বাবাই আমাকে বলেছিলেন যে ওনার সাথে কথা না বলে আমি যেন ভাড়ার টাকা কাউকে না দিই। কিন্তু উনি বলেছেন ভাড়া নেওয়ার জন্য, আমি ওনার মেয়ে। তুমি তো আমারও মেয়ের মতো, তাই না? কিন্তু আমি ওনার সঙ্গে কথা না বলে তোমার হাতে টাকা দিতে পারবো না। মা, তোমার আসার দরকার নেই, আমি নিজেই গিয়ে টাকা দিয়ে আসবো, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমি কি বলবো? বাবা ফোন করলে আমি বলে দেবো আপনি যা বলেছেন। শোনো মা, তুমি তোমার নাম্বারটা আমায় দাও। 444-56734। ঠিক আছে, আমি ফোন করে নেব। বাই। আপনি যে নম্বরে ফোন করেছেন সেটি এখন বন্ধ রয়েছে। আপনি যে নম্বরের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন সেটি এখন বন্ধ রয়েছে। 1 মাস কেটে গেছে, তবু উনি এবং ওনার স্ত্রীর ফোন নাম্বার সুইচ অফ রয়েছে, আর মেয়েটিও ফোন ধরছে না। 2-3 বার আমি ওনাদের বাড়ি গিয়েছিলাম, সবসময় তালা দেওয়া থাকে। পাশে একজন ভদ্রমহিলা থাকে, তার সাথে আমরা কথা বলেছি। উনিও বললেন যে ব্যাপারটা ওনারও ভালো লাগছে না। কোন বিয়ে 2 মাস ধরে চলে? এমন কে আছে যে 2 মাস ধরে ফোন অফ রাখে, আর তাও মেয়ের মাধ্যমিক দেওয়ার সময়? আজকাল হচ্ছেটা কি? শোনো, রাঘব আর রোহিণী দেশাইয়ের মিসিং কমপ্লেনটা লিখে নাও। স্যার, আপনারা ওদের 3 জনের ফোন নাম্বার এখানে লিখে দিন। হ্যাঁ নিশ্চয়ই, 1 মিনিট। রাঘব দার নাম্বার হলো 44423-459, রোহিণী বৌদির নাম্বার হলো 44458-921, আর মেয়ের নাম্বার হলো 44456-734। ওই অ্যাড্রেসটা কি যেন বললেন? হ্যাঁ, 2 মিনিট কথা বলতাম একটু। দেখুন, আপনারা দয়া করে এসবের মধ্যে আমাকে জড়াবেন না। আমি তো এই ব্যাপারে বেশিও জানি না। আপনি যতটুকু জানেন ততটুকু বলুন। কখন কোনটা দরকার লাগে কেউ জানে না। আপনি চিন্তা করবেন না, আপনার কোনো অসুবিধা হবে না, আপনার নাম আসবেও না। আরে যখন আমি কিছু করিনি
তো নাম আসবে কি করে? সেটাই তো বলছি আপনাকে, আপনি নিঃসন্দেহে আমাদের সবকিছু বলতে পারেন। দেখুন, ওরা দুজন স্বামী স্ত্রী এমনিতেই খুব সাদাসিধে মানুষ ছিল। গত বছর পর্যন্ত তো ওদের মেয়েও ভালো ছিল। তারপর হঠাৎ ওদের মধ্যে এমন কি হলো আমি বুঝলাম না। নয়না দরজা খোল। নয়না এসব ঠিক হচ্ছে না কিন্তু। দরজা খোল। কি হলো রে তোর? দরজাটা খোল। এত অবাধ্য কবে থেকে হলি? কি হলো কি? দরজা খোল। তুই আমার কথাটাও শুনবি না? নয়না এসব ঠিক হচ্ছে না কিন্তু। তোর দরজাটা খোল। নয়না দরজা খোল। পূজা দেবী, আপনি কি জানতেন ব্যাপারটা কি? দেখুন, সবসময় যেটা দেখা যায় সেটা সত্যি হয় না। যা দেখেছেন সেটাই বলুন, সত্যিটা কি আমরা জেনে নেব। আরে তুমি বাড়ি এসেছো? তোমার মা বাবা কোথায়? আন্টি ওনারা জয়পুরে গেছেন, একজন আত্মীয়র বিয়ে আছে। বিয়েতে? হ্যাঁ হ্যাঁ। তো অনেক দিন হয়ে গেল। হ্যাঁ, অনেক দিন। আর এটা তোমার বন্ধু নাকি? হ্যাঁ, বন্ধু। আচ্ছা, সবকিছু ঠিক আছে তো? আন্টি, আপনার বোধহয় কিছু অসুবিধে হচ্ছে, তাই না? ওহ, আচ্ছা। ছেলেটা কে ছিল? হ্যাঁ, আমি ঠিক জানি না। আপনি যদি না জানেন তাহলে কে জানবে? আসলে পুরো কলোনির লোকেই জানতো ওদের দুজনের মধ্যে কিছু চলছিল। শুনেছিলাম কি ছেলেটার নাম অনুরাগ মেহতা, এমন কিছু। ওনাদের ফ্ল্যাটের চাবি আছে আপনার কাছে? আগে না, ওটা তো ওদের মেয়ের কাছেই আছে। আর আমি এটাও শুনেছিলাম যে, হ্যাঁ হতে পারে কথাটা ভুল, জানি না, যে মেয়েটা ওই ছেলেটার বাড়িতেই থাকে। ছেলেটার ঠিকানা জানেন? সেটা জানি না, মনে হয় স্কুলে আর কোচিংয়ে ওখান থেকে যাতায়াত করে। স্কুলের নাম? কোন কোচিংয়ে যেত? কোন ক্লাসে পড়ে সেটা তো জানি না, কিন্তু স্কুল মাউন্ট অ্যালবারেস হাই স্কুল, ওখানে যায়। এনারা 2 মাস ধরে নিখোঁজ, আর কেউ জানে না। এই মেয়েটাই ফ্ল্যাটে বন্ধুর সঙ্গে আসতো। মেয়েটার ফোন নাম্বার ট্রাই করো তো। আপনি যে নম্বরে ফোন করেছেন সেটি এখন বন্ধ আছে স্যার। তুমি একটা কাজ করো, আমাদের বিশেষ কোনো খোঁচড়কে ডেকে ওই ছেলেটার ইতিহাস ভূগোল সব খুঁজে বের করো। স্যার। হ্যাঁ বাবুলাল, অনেকদিন তুই কিছু করিসনি। শোন, একটা কাজ আছে। এই দেখুন স্যার, নয়না দেসাইয়ের গত 1 বছরের অ্যাটেন্ডেন্স হচ্ছে 40%, আর গত 2 মাস ধরে তো স্কুলে আসেইনি। আর তারপরেও আপনার মনে হয়নি যে মেয়েটা কেন স্কুলে আসে না তার খোঁজ নিয়ে একটা? স্যার, ওর ফোন সুইচ অফ আসছে, ওর প্যারেন্টস এর ফোন সুইচ অফ আসছে। আমরা পিয়নকে ওদের বাড়ি পাঠিয়েছিলাম, এর চেয়ে বেশি আমরা কি করতে পারি? আপনার তো উচিত ছিল একবার পুলিশকে ইনফর্ম করা, তাই না? 2 মাস সময়টা একটু বেশি নয়? হ্যাঁ স্যার, হয়, কিন্তু ওটা করা যায় যদি কেউ আচমকা মিসিং হয়। ওই মেয়েটা তো গত 1 বছর ধরে লুকোচুরি খেলছে, এমনকি ওর 10th এর এক্সামের ফর্মও রিজেক্ট হয়ে গেছে। আমরা অনেকবার ওর প্যারেন্টসকেও এখানে ডেকেছিলাম, কিন্তু প্রত্যেকবার একই নাটক। প্লিজ ম্যাম, কাল থেকে আমি রোজ স্কুলে আসবো, আমার সমস্ত হোমওয়ার্ক কমপ্লিট করব। ম্যাম, আমাকে একটা চান্স দিয়ে দিন, লাস্ট চান্স। মিস্টার এন্ড মিসেস দেসাই, আপনাদের নয়নার সঙ্গে ডিল করতে কোনো অসুবিধা হলে স্কুল কিছু করতে পারে? না না ম্যাডাম, আপনি নয়নাকে জিজ্ঞেস করুন আমরা কিসে খামতি রেখেছি, আমরা কি ভুলটা করেছি, শুধরে নেব ম্যাডাম। ও আমাদের একমাত্র মেয়ে, ওর জন্যই তো বেঁচে থাকা। নয়না, ডু ইউ নিড এনি হেল্প? কিছু বলো নয়না, সে সামথিং। নয়না, এরকম করতে নেই মা, কিছু তো একটা বলো, নাকি আমরাই বলে দেব? আপনারা কি বললেন বুঝলাম না। হোয়াট ইজ দ্য প্রবলেম? টেল মি। কিছু নয় ম্যাডাম, কোনো প্রবলেম নেই, আমরা সবাই একসঙ্গে সামলে নেব। শুধু আপনি ওকে একটা চান্স দিয়ে দিন, আর আমাদের রুলস আর রুলস মিস্টার দেসাই। দেখুন, এইবার যদি নয়না একদিনও স্কুল মিস করে তাহলে আই এম সরি, ও 10th বোর্ডের এক্সামের ফর্ম আমি কোনোভাবেই সাবমিট করতে পারবো না, অ্যান্ড দিস ইজ হাউ ইট ইজ।
ম্যাম এই মেয়েটার ট্র্যাক রেকর্ড কিরকম ছিল? স্যার 9th স্ট্যান্ডার্ডের ফার্স্ট টার্ম পর্যন্ত নয়না আর তারপর নয়না, দুজনের মধ্যে একেবারে আকাশ পাতাল পার্থক্য। নয়না পড়াশোনায় খুবই ভালো ছিল, খুব ভালো মার্কস পেত, এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিসেও খুব ভালো ছিল। তারপর জানি না ফেব্রুয়ারি 2013-এর পর ওর কি হলো, ও একদম চেঞ্জ হয়ে গেল। আচ্ছা ম্যাম, আপনি অনুরাগ মেহতা নামে কাউকে চেনেন? না, কে অনুরাগ মেহতা? অনুরাগ তো ওর বয়ফ্রেন্ড হয়, ওরা এটা নিয়ে খুব সিরিয়াস। এটা কবে থেকে চলছে? ম্যাম সেটা তো জানি না, কিন্তু আমি ওকে আমার বন্ধুর জন্মদিনে দেখেছিলাম। নয়না ওর জন্য পুরো পাগল। আর দেখুন না, সামনেই আমাদের পরীক্ষা, আরও মাসের একটা দিনও ক্লাস করেনি, স্কুলেও আসেনি, এমনকি টিউশনেও। আচ্ছা, এই অনুরাগ কোথায় থাকে, কিছু আইডিয়া আছে? সেটা তো জানি না, আমি ওকে শুধু একবারই দেখেছিলাম, ওই জন্মদিনের পার্টিতে। হ্যাঁ, ওর কাছে একটা রেড কালারের স্কুটার আছে, দেখে তো ঠিকঠাকই লাগে, মনে হয় কলেজে ওর পড়ে। সাথে লাস্ট কবে দেখা হয়েছে? 2 মাস আগে, সেই দিনও খুব ইরিটেটেড ছিল। তোর টিফিন আনিস নি? না। কেন? কারণ আমার মায়ের হাতের রান্না খেতে আমার ভালো লাগে না। কি বলছিস তুই? ওরা আমার প্যারেন্টস নয়। ননসেন্সের মতো কি বলছিস? দেখ, তুই বুঝবি না, ওরা আমার শত্রু হয়। ওর বাড়িতে ঠিক কি প্রবলেম ছিল বলেছে? সেটা তো জানি না ম্যাম, তবে শুনেছি ও বাড়ি ছেড়ে দিয়েছে। তবে আমি শুনেছি ওরা দুজনে একসাথে থাকছে। আমিও সেটা শুনেছি। আচ্ছা, অনুরাগ কোথায় থাকে, কিছু আইডিয়া? না ম্যাম, নো আইডিয়া। স্যার, এখানে কেউ নয়নাকে 2 মাস ধরে দেখেনি, সবাই বলছে যে ও অনুরাগের সাথে লিভিনে থাকে। ওকেও 2 মাস ধরে পাওয়া যাচ্ছে না, আর ওর মা বাবার ব্যাপারেও কেউ কিছু বলতে পারছে না। এ তো পুরো ফ্যামিলি মিসিং। রোহিণী এবং রাঘব দেশাই তো আচমকাই যেন হাওয়া হয়ে গিয়েছিলেন। নয়নাকে অনেকেই দেখেছিল, কিন্তু এখন তারও কোনো খোঁজ নেই। আর কি কি টুইস্ট অ্যান্ড টার্নস আসার কথা এই কেসে। আমার নাম মনোহর দেশাই, আর আমি রাঘবদার খুড়তুতো ভাই। আমি ওই বিল্ডিংই থাকি, সিউইনে। খুব আপনজন, আপন আত্মীয়, তবুও তাদের সঙ্গে দূর সম্পর্ক। আগে আপনি জানলেন কি করে? 2 মাস ধরে আপনার খুড়তুতো দাদা, আপনার বৌদি, তার মেয়ে সবাই নিখোঁজ, আর পুলিশে এসে অভিযোগ জানাচ্ছে পাড়ার লোকে। তা জানবো না? আমার আর রাঘবদার সম্পর্কটা একটু তেঁতোই ছিল, কিন্তু যখন আমি শুনতে পাই যে লোকে বলছে যে উনি জয়পুরে কোনো আত্মীয়র বিয়েতে গেছে, তখন আমার মনে হলো যে আপনার সঙ্গে দেখা করা উচিত। কেন? জয়পুরে আমাদের দুঃসম্পর্কেরও কোনো আত্মীয় থাকে না, আর রাঘব দাদা আর রোহিণী বৌদি প্রায় সমস্ত আত্মীয়র সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ফেলেছিল। কেন? উনি এমন একটা সিদ্ধান্ত নিয়েছিলেন যে আমাদের পরিবার আর আত্মীয়রা কেউ সেটা মেনে নেয়। আপনি নিজেই ভাবুন যে মেয়েটার ওই ছেলেটার সঙ্গে প্রেম চলছিল, তার মানে এখনো ওর সঙ্গেই আছে। বাড়িতে এই নিয়ে ঝামেলা হয়েছিল। একটা কাজ করতে পারি, ওদের বাড়ি তল্লাশি নিই। কিন্তু বাড়ির চাবি তো মেয়েটার কাছে আছে। হতে পারে ওদের বাড়ি থেকে আমরা এমন কোনো চাবি পেয়ে যাই রহস্যের তালা খুলে দেবে। রাঘব দেশাইয়ের খুড়তুতো ভাই মনোহর দেশাই, দেশাই পরিবারের প্রতিবেশী, নয়নার স্কুল আর নয়নার বন্ধু, এই সবার মতানুযায়ী দেশাই পরিবারে কোনো সিরিয়াস প্রবলেম ছিল। পুলিশ জানতে পেরে গিয়েছিল যে এই দেশাই দম্পতি জয়পুরে যায়নি, কিন্তু পুলিশের কাছে না তো এই দুজনের কোনো কন্ট্যাক্ট ছিল আর না তো নয়নার কোনো খবর ছিল। অবশেষে যখন পুলিশ রাঘব দেশাইয়ের বাড়ির তালা ভেঙে ফেলল, তখন এই দুর্গন্ধময় কেসের সত্য সামনে আসে।
একটা কাজ করো, লাইট জ্বালাও। যাও গিয়ে রুমটাকে চেক করো তো। সোলাঙ্কি, ফরেন্সিকে খবর দাও আর বাকি ঘরগুলো ভালো করে তল্লাশি করো। এখানে একটা মেয়েও থাকতো। রোহিণী এবং রাঘব দেশের ফ্ল্যাটের ভেতর থেকে দুটো পচা গলা দেহ পাওয়া যায়। এই দেহ দুটো কি তাদেরই ছিল? নয়না কোথায় ছিল? তার সম্পর্কেও কি এরকমই কোনো খবর আসাচ্ছিল? কে ছিল সেই হত্যাকারী যে এই খুনগুলো করেছিল? এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা আপনাদের দেব আগামী দিন, আগামী পর্বে এই কেসের দ্বিতীয় তথা শেষ ভাগে। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল। সতর্কতে ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন আর মন রাখবেন সঠিক সময় সঠিক পদক্ষেপ। সতর্ক থাকুন। জয় হিন্দ।